এসআইআর নিয়ে বিতর্ক চলছেই, আর তারই মধ্যে বিহারের মতো বাংলাতেও ভোটের আগে যে এসআইআর হবে এবার বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে এই ইস্যুতে প্রত্যেক দিনই সওয়াল করছেন বিজেপি নেতারা। এসআইআর না হলে রাজ্যের রাষ্ট্রপতি শাসন লাগু হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির এই পদক্ষেপের মোকাবিলা করতে নভেম্বরে কলকাতায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, থাকতে পারেন মমতাও। আর এই আবহে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখেও বাংলায় এসআইআর এর প্রসঙ্গ। 2026 সালের বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে তপ্ত বাংলা। মমতা বলছেন এত তাড়াতাড়ি এই প্রক্রিয়া সম্ভব নয়। অন্যদিকে শুভেন্দু বলছেন নো এসআইআর নো ভোট। দু তরফের এই চাপানুতরের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা, বাংলাতেও হবে এসআইআর। তিনি বলেন, বিহারে অনেকে একই কথা বলেছিলেন, সেখানে সবাই নথি জমা দিয়েছে এবং নির্বাচনও হবে, বাংলাতেও তাই হবে। শাহের মতে দেশে এই প্রথম এসআইআর হচ্ছে না, 1953 সালেই তা শুরু হয়েছে। বাংলায় ভোট ব্যাংকে প্রভাব পড়বে বলেই বিরোধীরা সরব হয়েছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে, সব অনুপ্রবেশকারীর নামই বাদ দেওয়া হবে। ফলে বোঝাই যাচ্ছে এসআইআর লাগু করেই বাংলায় ভোট করতে চায় কেন্দ্র। এ নিয়ে অশান্তির ফলে রাজ্যে যদি সময়ে ভোট না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এসআইআর এর সেমিফাইনালে পিসি এবং ভাইপো ভোট একটা ওই জানতে চিৎকার করছে এসআইআর করতে দেব না, দম থাকলে আটকে দেখা। বলছে 2 তারিখ থেকে মিছিল করবো, কোন মিছিল? আমরাও পাল্টা মিছিল করবো, নো এসআইআর নো ইলেকশন। এসআইআর করতে দেবেন না, ভোটার লিস্ট তৈরি হবে না, ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না, ভোট না হলে 14 আপিল 2026 রাত্রি 12টার পরে রাষ্ট্রপতি শাসন হবে। তৃণমূলের অভিযোগ, এসআইআর এর নামে বাংলায় অস্থিরতা তৈরি করে ঘুর পথে ক্ষমতা দখলের প্ল্যান করছে বিজেপি, কিন্তু এটা তাদের দিবাস্বপ্নই হয়ে থাকবে। বিজেপির পরিকল্পনা বুঝতে পেরেই নভেম্বরে কলকাতায় জনসভা করার ডাক দিয়েছেন অভিষেক। সেখানে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিছুদিন আগেই এসআইআর নিয়ে অমিত শাহকে তোপ দেখেছিলেন তিনি। তার মতে সবকিছুর মূল হোতা শাহী। পুরো অমিত শাহ का खेल है। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामले काम करते हैं, बट प्राइम मिनिस्टर knows everything. I'm sorry to say. We can recall the prime minister. Don't trust Amit Shah always. एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा। শুধু জনসভায় নয়, গেরুয়া বাহিনীর বিরুদ্ধে রণকৌশল সাজাতে ডিজিটাল যুদ্ধে নামতে চাইছেন অভিষেক। এর মধ্যেই চালু করেছেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে পোর্টাল। বাংলা যুব সম্প্রদায়কে পাশে চাইছেন তিনি। কেন তারা ডিজিটাল যোদ্ধা হবে তাও স্পষ্ট করে জানানো হয়েছে। এর মধ্যেই 15,000-এর বেশি ডিজিটাল যোদ্ধা তার আবেদনে সাড়া দিয়েছেন। ফলে এবারে বিধানসভা নির্বাচন পথযুদ্ধের সঙ্গে ভার্চুয়াল যুদ্ধেরও যে সাক্ষী থাকবে তা পরিষ্কার। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ প্রতিম রায় এবং সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি। কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি এবং বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত। আমি প্রথমে পার্থ প্রতিম রায়ের কাছে আসি। পার্থ, তোমরা হুঁশিয়ারি দিচ্ছ যে এই রাজ্যে এসআইআর হবে না। এটা আমরা দেখেছি তোমাদের একের পর এক নেতা, কেউ আবার আরও কয়েক ধাপ এগিয়ে গিয়ে এমনও হুঁশিয়ারি দিচ্ছেন যে এসআইআর হলে এই করা হবে ওই করা হবে। কিন্তু ফাইনালি যেটা দেখা গেল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও এই বার্তা দিলেন যে বাংলায় নির্বাচনের আগেই এসআইআর হচ্ছে। এসআইআর কি অবধারিত? দেখুন, এসআইআর এর বিরোধিতা আমরা কেন করছি এই প্রেক্ষাপটটা বোঝবার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। প্রথম হলো যে এসআইআর এমন একটি বিষয় যে নিবিড় ভোটার সংশোধনী যে বিষয়, সেটা কেন একযোগে গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে না। আমরা চাই গোটা ভারতবর্ষ জুড়ে একযোগে এটা হোক, এটা সম্পন্ন হোক এবং তারপরে নির্বাচনগুলো অনুষ্ঠিত হোক। কিন্তু দেখা যাচ্ছে পার্টিকুলারলি বিহার বা বাংলার মতো ভোটের আগে খুব অল্প সময়ের ব্যবধানে এই এসআইআরটা করা হচ্ছে, যেখানে এসআইআরটা পলিটিক্যালি মোটিভেটেড একটা বিষয়। কারণ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এই মুহূর্তে বিশাল প্রশ্ন রয়েছে, এর প্রেক্ষাপট রয়েছে আপনারা জানেন। কিন্তু পার্থ প্রতিম, যেখানে বিহারেও আমরা দেখতে পেলাম যে নির্বাচনের আগে এসআইআর, সেখানে সমস্যাটা কোথায়? সেখানে বাংলা, এই যে তোমরা প্রথম থেকেই বলে আসছো যে বিহার হচ্ছে বাহানা, বাংলা নিশানা, এটা কেন? এটা কি রজ্জুতে সর্পভ্রম করছো?
না, একদমই নয়। আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন যে এজেন্সিগুলো বা নিরপেক্ষ সংস্থান যেগুলো রয়েছে সেগুলোকে কিভাবে ইউটিলাইজ করা হয়, এইভাবে ইউটিলাইজ করে রাজনৈতিক উদ্দেশ্য সফল করার একটা প্রক্রিয়াকরণ বিজেপি করছে। নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলা দখলের একটা স্বপ্ন দেখছে এবং এসআইআরকে ঘুঁটি সাজিয়ে তারা যোগ্য ভোটারদেরকে বাদ দেওয়ার একটা কৌশল অবলম্বন করার চেষ্টা করছে। এই জায়গায় আমরা চরম বিরোধিতা করছি। এবং যে নথিগুলোর কথা বলা হচ্ছে, একটা সময় আজকে বিহারে দেখুন, বিহারে প্রথম দিকে যেভাবে এসআইআরটা শুরু করা হয়েছে সুপ্রিম কোর্টের পরপর হস্তক্ষেপের ফলে বেশ কিছুটা অংশ কিন্তু আমরা দেখেছি যে আধার কার্ডের মতো বিষয় সংযোজিত হয়েছে। আজকে নির্বাচন কমিশন যেখানে বলেছিল যে 98% মানুষকে কোনো রকম কাগজ দেখাতে হবে না, তাদের কাছে সবটাই রয়েছে, কিন্তু আমরা কার্যত দেখলাম যে বিষয়গুলো অ্যাভেলেবেল, যে নথিগুলো অ্যাভেলেবেল মানুষের কাছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জব কার্ড, সেগুলোকে অ্যালাউ করা হচ্ছিল না। এই যে একটা বিষয়, সেটা থেকেই কিন্তু উদ্দেশ্যটা স্পষ্ট যে কি করে মানুষের যোগ্য ভোটারদের ভোট বাদ দেওয়ার একটা কৌশল বিজেপি নিয়েছে নির্বাচন কমিশনের সামনে রেখে এবং তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে। এবং আপনারা দেখবেন যে প্রথমে যাদের 65 লক্ষ ভোটারদের নাম বাদ গেল বিহারে, কিন্তু কি কারণে গেল, কেন বাদ গেল, তার যৌক্তিকতা দিয়ে ওয়েবসাইটে ডাউনলোড করার বিষয়টা সুপ্রিম কোর্ট যদি হস্তক্ষেপ না করতো সেটাও হতো না। তাহলে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতাটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই প্রশ্ন তুলেছে এবং হস্তক্ষেপ করেছে এবং তার ফলে কিছুটা কারেকশন হয়েছে। কিন্তু বাংলার ক্ষেত্রে আরো বাতিল তো করেনি, বাতিল করেনি, কিন্তু আমরা কি বলছি, এসআইআর সার্বিকভাবে হোক, গোটা ভারতবর্ষে জুড়ে হোক। আজকে নির্বাচন কমিশনার বলছে যে ভোটার লিস্ট অসঙ্গতি রয়েছে, তাই জন্য এসআইআর অত্যন্ত জরুরি। তাহলে 2024-এর যে ভোটার লিস্ট, যেটা দিয়ে লোকসভা নির্বাচন সংগঠিত হলো, তাহলে একটা অবৈধ ভোটারদের নিয়ে কি সেই ভোট বৈতরণী পার হওয়া হয়েছে? আমি এখানে সায়নের কাছে আসি। সায়ন, এসআইআর নিয়ে ডেফিনেটলি অনেক প্রশ্নের অবকাশ রয়েছে, কিন্তু তুমি একজন আইনজীবী, তোমার কি মনে হয় যে সত্যি সত্যি এসআইআর সেটাকে আটকানো, আইনি পথে সেটাকে আটকানো, অন্তত এখনো পর্যন্ত আমরা এসআইআর নিয়ে আইনি প্রক্রিয়ার যে গতি দেখছি, যে গতিপথ দেখছি, তাতে কি মনে হয় যে সত্যি কোথাও কোনো আশা রয়েছে যে এই এসআইআরকে আটকানো যেতে পারে? প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট অলরেডি ইন্টারভেন করেছে, এমনটা নয় যে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেনি। এই যে আধার কার্ডের প্রশ্নে বা আরো 2-3টে বিষয়ের প্রশ্নে, এই এসআইআর এর গোটা বিষয়তে সুপ্রিম কোর্ট এই গোটা বিষয়তে একবার ইন্টারভেনশন করেছে, করে বলেছে যে তোমাকে ওটা কনসিডার করতে হবে, আধার কার্ড কনসিডার করতে হবে। এখনো যে বিহারে যে ফাইনাল লিস্ট, সেই ফাইনাল লিস্ট যে পাবলিশ হয়নি, সেই ফাইনাল লিস্ট পাবলিশ না হওয়ার জন্য কমিশনকে এক্সট্রা কিছুদিন সময় দিয়েছে। ফলে সুপ্রিম কোর্ট ইজ সিসিন অফ দ্য ম্যাটার। সুপ্রিম কোর্ট কিন্তু বিষয়টা এখনো দেখছে, বিষয়টা এখনো সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি তৃণমূলের কাছে যে প্রশ্ন রাখতে চাই, শাসক দলের প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছে, তৃণমূল এই যে এত ফাঁকা আওয়াজ দিচ্ছে যে আমরা এসআইআর করতে দেব না, এসআইআর এর এই করবো, এসআইআর এর ওই করবো, ছাই করবো, তাই করবো, এত কিছু বলছে। আজ থেকে কয়েকদিন আগে এই দেশেরই একটা অঙ্গরাজ্য কেরালা, সেই কেরালায় এসআইআর এর বিরুদ্ধে রেজলিউশন পাস হয়েছে। এলডিএফ এবং ইউডিএফ, শাসক এবং বিরোধী দুজনে মিলে একই সুরে কথা বলে ইউনানিমাসলি একসাথে সেই রেজলিউশন পাস করে তারা ইলেকশন কমিশনকে বলেছে যে এত হটকারিতার সাথে আপনি এসআইআর করবেন না। আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূলকে এই সৎসাহস দেখাতে পারছে না। শুধু কি করছে, কোথায় ডিজিটাল যোদ্ধা, বুথ লুটের যোদ্ধা, এর যোদ্ধা, ওর যোদ্ধা, এই বোদ্ধা, ওই বোদ্ধা, এই সব দিয়ে চালাতে চাইছে, কাজের কাজ করবে না। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে রাজনীতি হবে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার জন্য যে সুপ্রিম কোর্টে যাব সে কাজ তৃণমূল করবে না। বর্তমানেও তাই হচ্ছে। কিন্তু যে প্রশ্ন পার্টিনেন্ট মপিয়াদি, আমি দেখছিলাম 2002 সালে এসআইআর পশ্চিমবাংলায় 4,96,00,000 ভোটার, সময় লেগেছিল 6 মাস। পশ্চিমবাংলায় 2025 সালে ভোটারের সংখ্যা সর্বশেষ 7,43,00,000। তাহলে প্রশ্ন খুব সোজা, 4,96,00,000 জন্য যদি 6 মাস লেগে থাকে, 7,43,00,000 জন্য কত মাস সময় লাগতে পারে? এই গোটা সিস্টেম কি ইলেকশন কমিশনের কাছে আছে?
আজ অব্দি ইলেকশন কমিশন কি যে ম্যাপিং এর কাজ শুরু করেছিল সেই ম্যাপিং এর কাজ কি তারা শেষ করতে পারলো? তারা সেটা শেষ করতে পারলো না। কিন্তু মৌপিয়াদি অন লাইটার নোট একটু হাস্য কৌতুক ভাবে বলতে চাই, তৃণমূল আর বিজেপির কাছ থেকে আমাদের নিউ জেনারেশনের অনেক কিছু শেখা উচিত। কেন? তার কারণ আজকের দিনে তুমি দেখো প্রচুর জয়েন্ট ফ্যামিলি আছে, ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, কত সম্পর্ক ভেঙে যাচ্ছে মৌপিয়াদি চারিদিকে। কিন্তু অন্যদিকে তৃণমূল আর বিজেপির বন্ধুদের এই রগরগে প্রেম, এই ভোট আসলেই যে বাইনারি তৈরির চেষ্টা, যে আমি খেলবো আর তুমি খেলবে, আমি কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চোখ তুলে দেখেছি, তুমি না আমি, মাল্টি পার্টি ডেমোক্রেসিতে অন্য কোনো পার্টি স্টেক রাখবো না, তু মে চালাবো, এ দিয়ে পশ্চিমবাংলার ভোট হবে না। শায়ন, যত আমার খুশি এখানে বাজার একটা গরম প্রশ্ন। করুক তৃণমূল, শায়ন, আমার এখানে যত একটা খুশি প্রশ্ন। বাজার গরম করুক বিজেপি, কাজের কাজ করতে পারবে? শায়ন, আমি এটা নিয়ে পার্থ প্রতিমের কাছে যাবো, তার আগে নিশ্চয়ই। আমার একটা প্রশ্ন, যে আজ থেকে 2 দশকেরও আগে যখন শেষবারের জন্য আমরা দেখেছিলাম এসআইআর হয়েছিল, সেই সময় তো এই রাজ্যে বামফ্রন্ট সরকার, এসআইআর রুখতে কি করেছিল বামফ্রন্ট সরকার? এসআইআর রুখতে, পার্ডন, তুমি কি প্রশ্ন করলে এসআইআর রুখতে? হ্যাঁ হ্যাঁ, না না, এসআইআর রুখতে নয় তো, আমি আবার বলছি, আমরা এসআইআর রোকবার প্রশ্নে নয় তো, এসআইআর স্বচ্ছতার সাথে করবার জন্য, ভোটার লিস্ট স্বচ্ছতার সাথে করবার জন্য। আমি কেরালার যে রেজলিউশন তোমাকে বললাম সেখানেও একই কথা বলা হয়েছে, স্বচ্ছতার সাথে ইলেকশন কমিশন তাড়াহুড়ো না করে যেন এই কাজ না করে, সেই আর্জ করা হয়েছে। 2002 সালে তো ইলেকশন কমিশন এই কাজ করতে চায়নি, ও তো বলেনি যে বোরখা পরা লোকদেরকে বাদ দেব, ও তো বলেনি যে সীমান্তবর্তী এলাকাতেই বাদ দেব। 2002 সালে তো ডিসপিউট ওঠেনি, এখন এটা ইলেকশন এখন কমিশন তো এরা কোথায় বলেছে? ধর্মের ভিত্তিতে ইলেকশন একটা কমিশন citizenship কে impose করতে এক চাইছে। সেকেন্ড, যখন আমরা কোর্ট করব, ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে 100টা প্রশ্ন, 100টা কেন 1000টা প্রশ্ন থাকতে পারে, কিন্তু যখন আমরা কোর্ট করব তখন তো আমাদের প্রপারলি কোর্ট করতে হবে, অন্তত একটা ফোরামে। কোথায় এখনো পর্যন্ত হতে পারে আমি হয়তো মিস করেছি, আমি হয়তো আমার নজরে পড়েনি, আমি হয়তো খবর নিয়ে ততটা নিজেকে আপডেটেড রাখছি না, কবে ইলেকশন কমিশন অফিসিয়ালি বলেছে যে বোরখা পরা লোক দেখলেই তাদের বাদ দেব, সীমান্তবর্তী এলাকাতে শুধুমাত্র এসআইআর করব? কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা বলছে, ইলেকশন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, দে আর ইন্টারলিঙ্কড। এ নিয়ে কি প্রশ্ন রয়েছে? রাহুল গান্ধী যে বিষয় জনসমক্ষে নিয়ে এসছে, নির্বাচন কমিশন তার উত্তর দিতে পারছে, তার মানে তারা তো পার্টিজান হিসেবে কাজ করছে। ইলেকশন কমিশন কি নিজেকে দলের ঊর্ধ্বে তুলতে পারছে? সেটা অবশ্যই বলা যায় শায়ন, কিন্তু অমিত শাহ বলে দিচ্ছে পশ্চিমবাংলায় SIR ইলেকশন হবে, কমিশন এই election কথা commission তো বলেছে, বলছে এই না। কোর্টটা করতে গেলে তো আমাদের একটু সতর্ক হতে হবে না? তুমি লয়ার, তুমি আমার থেকেও বেটার সেটা জানবে। মোপেদে আমি একটা কোট করি, মোপেদে আমি তোমায় কোট করছি, আমি কোট করছি। আর আমাকে quote করছো? 34% মুসলিম ভোটার, টোটাল যে এসআইআর হয়েছে 34% মুসলিম সরি 34% মুসলিম ভোটার, তুমি যেটা বললে আমি সেই প্রসঙ্গে বলছি, 34% মুসলিম ভোটার বাদ পড়েছে এসআইআর এর প্রসঙ্গে। আমি আজকের গণশক্তি কোট করছি, আমি তোমায় কোট করছি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যে আইনজীবী রয়েছেন সেখানে তারা এই বোরখা শব্দ উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টে। এবং কেন্দ্রীয় সরকার কি আজকে স্পোক্স পারসন হয়ে গেছে ইলেকশন কমিশনের? ইজ ইট সো? ইলেকশন কমিশন তার যে ইন্ডিপেন্ডেন্সি, তার যে অটোনমাস বডি, সব বিসর্জন দিয়ে দিল। ঠিক আছে, আমি এটা ধরে নিলাম তুমি গণশক্তি কোর্ট করেছো, কিন্তু যেমন তোমরা আবার জাগো বাংলা কোর্ট করলে তোমরা রেডে করে ওঠো, তেমনি তোমরা মানে গণশক্তি কোর্ট করলে আবার ডেফিনেটলি তৃণমূল রেডে করে উঠবে বা বিজেপি রেডে করে উঠবে। তো আমি এই জায়গাটা ওপেন রেখে দিলাম। আমি পার্থ প্রতিমের কাছে আসি। পার্থ প্রতিম, দেখুন, আমরা যে বিষয়টার জন্যে এসআইআর এর বিরোধিতা করছি, সায়নের একটি কথাকে আমি খুব গুরুত্ব সহকারে ধরছি, যে 2002-এ 6 মাস লেগেছে এসআইআর এই সম্পন্ন করতে। আজকে এসআইআর ইলেকশনের মাত্র 4 থেকে 5 মাস বাকি রয়েছে। নভেম্বরের ফার্স্ট উইকে যদি এসআইআর আর নোটিফিকেশন হয়, কয়েকটা মাস সময় পাওয়া যাবে। আমরা যেটা শুনেছি টাইম ফ্রেম 15 ডেজ থেকে 20 ডেজের মধ্যে দেওয়া হবে। এই 20 ডেজের মধ্যে এত মানুষ তাদের নথি কিভাবে দাখিল করতে সম্ভব? প্রান্তিক এরিয়ার মানুষ, আজকে উত্তরবঙ্গে বন্যা হয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বন্যা হয়েছে, অনেক মানুষের বাড়িঘর নেই, নথি হারিয়ে গেছে। এটা একটা যেমন বিষয়। আর একটা ছোট্ট বিষয় মৌপিয়া দিয়ে এখানে বলি, যে যখন নির্বাচন ঘোষণা হয়, প্রত্যেকটা নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করে তারা যেভাবে প্রচার করে, প্রার্থীরা প্রচার করে,
নির্বাচন কমিশন নিজস্বভাবে প্রচার করে, মিডিয়া প্রচার করে, তারপরেও ভোট পোল 60, 70 বা 80% বেশি কখনো হয় না। এত প্রচার সত্ত্বেও, এত ঢক্কা নেনাদ, এত কিছু ইনফ্লুয়েন্স করা সত্ত্বেও সেখানে কিভাবে প্রত্যাশা করা যায় যে 100% মানুষ এই অল্প সময়ের মধ্যে এসআইআর এর সমস্ত নথি জমা দিতে পারবে? এবং সেক্ষেত্রে যে নথিগুলো অ্যাভেলেবেল সেগুলোকে কিন্তু কিছুটা অবজ্ঞা করা হয়েছে। এই জায়গায় কিন্তু এসআইআর এর যে উদ্দেশ্য সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। এই জায়গাটাই আমরা বিরোধিতা করছি। এবং যেভাবে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির নেতারা, ইভেন শুভেন্দু অধিকারীরা বারবার বলছে যে 1.5 কোটির বেশি মানুষ বাংলায় বাদ যাবে, 1.5 কোটি মানুষের নাম এসআইআর থেকে বাদ যাবে এবং তারা এই রাজ্যে ক্ষমতায় দখল করবে, এখান থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনকে সামনে রেখে তারা বাংলা দখলের স্বপ্ন দেখছে এবং তার ঘুঁটি সাজাচ্ছে। তাই জন্যে এই এসআইআর নিরপেক্ষতা নয়, স্বচ্ছ নয়, তাই আমরা এটার বিরোধিতা করছি। পার্থদা, যে প্রশ্নটা আমি মৌপিয়াদির মাধ্যমে তোমাকে করেছিলাম, যেহেতু তুমি শাসক দলের প্রতিনিধি, এই মুহূর্তে তৃণমূলের কাছে যত এমএলএ রয়েছে, কালকে যদি তৃণমূল মনে করে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সূর্য উত্তর দিক থেকে উঠছে, সেই রেজলিউশনও তোমরা পাস করিয়ে দিতে পারবে। খুব সোজা প্রশ্ন, কেরালায় বাম কংগ্রেস যদি এসআইআর সম্পর্কে ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটা রেজলিউশন পাস করাতে পারে, তোমরা এই কাজ বিধানসভায় করতে পারছো না কেন? সায়ন, তুমি এত উদ্গ্রীব হবে না, উদ্গ্রীব হবে না। আমরা রাজনৈতিক ভাবেও যেমন এই লড়াই করব, নিশ্চিতভাবে আইনি পথেও এটা লড়াই হবে, সার্বিকভাবে লড়াই হবে। এসআইআর এর স্বচ্ছতা, যদি বৈধ কোনো ভোটারের নাম বাদ যায় বা যে ম্যাল ইন্টেনশন নিয়ে করা হচ্ছে তার তীব্র বিরোধিতা সার্বিকভাবে করা হবে, আইনি পথেও করা হবে, রাজনৈতিকভাবেও করা হবে, সার্বিকভাবে করা হবে, এটা নিশ্চিত জেনে রাখো। আমরা এই জায়গাটা খুব ক্লিয়ার করছি যে এসআইআর নিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করছি। পার্থদা, বিধানসভা, আমি আইনি বলিনি পার্থদা। পার্থদা, আমি আবার পরিষ্কার করছি, আমি হয়তো প্রশ্নটা করতে তোমায় ভুল করেছি। পার্থদা, আমি বলছি বিধানসভায় তোমাদের অ্যাবসলিউট মেজরিটি রয়েছে, তোমরা যে কোনো রেজলিউশন পাস করাতে পারো। এসআইআর নিয়ে তোমরা এত কিছু বলছো, উদ্গ্রীব হওয়ার কিছু নেই, অপেক্ষা করো, সবকিছুই দেখতে পারবে। এসআইআর নিয়ে আমাদের বিরোধিতার জায়গাটা কোন পর্যায়ে পৌঁছায়। পার্থদা, আসবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ছোট্ট বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আমার পার্থপ্রতিমের কাছে এটাই প্রশ্ন যে পার্থপ্রতিম, আমি বুঝতে পারছি যে তোমরা এই টাইমিংটা নিয়ে মেনলি প্রশ্ন করছো। তোমাদের বক্তব্য হচ্ছে যে কেন এত তাড়াহুড়ো করে এই কম সময়ের মধ্যে নির্বাচনমুখী এসআইআর করা হচ্ছে। নিশ্চিতভাবে আমাদের নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে স্পষ্ট করেছিলেন যে এসআইআর হোক, এসআইআর একযোগে গোটা ভারতবর্ষ জুড়ে হোক, দরকারে সমস্ত প্রতিনিধিরা তারা পদত্যাগ করুন, তারপর এসআইআর করে সমস্ত ভোটার লিস্ট সংশোধন করে ফ্রেশ নির্বাচনে আসুক, তারপর যে সরকার করবে। আমি একটু তোমায় বিরত করছি কারণ প্রীতম ইতিমধ্যে আমাদের সঙ্গে জয়েন করেছেন এবং প্রীতম যেহেতু ফার্স্ট হাফে একদমই আমাদের সঙ্গে যোগ দিতে পারেননি। প্রীতম, আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও বার্তা যে বাংলায় এসআইআর হচ্ছেই নির্বাচনের আগে। তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম তাদের যেটা বক্তব্য যে এসআইআর যদি যথাযথভাবে হয়, যথাসময়ে হয়, তাই নিয়ে কারো আপত্তির কোনো জায়গা নেই। এসআইআর অতীতেও হয়েছে, কিন্তু বিহারের পর বাংলা একদম নির্বাচনমুখী এসআইআর করা হচ্ছে রাজনৈতিক অভিসন্ধি প্রণোদিত হয়ে। দিদি, তোমার বিহারের উদাহরণ তুমি দিলে, অথচ বিহারে কয়েকদিন আগে এসআইআর ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে। আমরা সবাই দেখেছি ওখানে লক্ষ লক্ষ তোমার বিএলএ থাকা সত্ত্বেও কেউ কোনো রকম কোনো আজ অব্দি একটা লোকের যে ওখানে বাদ হয়ে সেরকম কোন ডেটা আমরা যদি পাইনি এবং সুপ্রিম কোর্টে সেটা এখনো চলছে। সুতরাং এই যে মানে একটা খুব বাজে একটা ব্যাপার হচ্ছে যে ডেমোক্রেটিক পদ্ধতিতে কনস্টিটিউশন মেনে, সংবিধান মেনে একটা কাজ হচ্ছে, সেটাতে এই পুরো ইন্ডিজোট সেটাতে বাধা দেওয়ার চেষ্টা করছে। আজকে অমিত শাহজিকে কোনো একটা সাংবাদিক জিজ্ঞেস করেছিল এসআইআর হচ্ছে, এসআইআর হওয়া নিয়ে আপনার কি বক্তব্য, উনি বলেছেন হবে। ডেমোক্রেটিক দেশে ডেমোক্রেসি মেনে, কনস্টিটিউশন মেনে কোনো কাজ হবে, এটা না হওয়ার তো কিছু নেই। আর যদি না হয় তাহলে কনস্টিটিউশন মেনে যদি এখানে, কিন্তু এই রাজ্যে তোমাদের একের পর এক নেতার যে বক্তব্য, সেই বক্তব্যের নির্যাসটা বা তার অভিমুখটা যেদিকে, যেটা একটু আগে সায়ন বলছিল
যে সেটা হচ্ছে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করা। না, তার কারণ হচ্ছে আমাদের দেশটা তো আলটিমেটলি ধর্মের ভিত্তিতেই ভাগটা করেছে, ভাগ হয়েছিল, এবং তারাই এখানে তো হিন্দুদের দেশ, এবং যারা এখানে চলে আসছে ম্যাক্সিমাম, যেহেতু না, না, আমাদের এটা আমরা প্রতিবাদ করছি, হ্যাঁ, হিন্দুদের ও যে- বাইরে আছে, আগে শুনে নি। হ্যাঁ, আমাদের আর্থসামাজিক দিক দিয়ে এই না, না, কথা ধর্মনিরপেক্ষ অনেকটা এগিয়ে ধর্মনিরপেক্ষ গেছি। রাষ্ট্র, সেই প্রীতম জন্য আজকে আশেপাশের প্রীতম ধর্মনিরপেক্ষ দেশ থেকে রাষ্ট্র। আমি মুসলমানরা তুমি এখানে বাইরে ঢুকছে। আছো, এটা তো তোমাকে আমি স্বাভাবিক ইন্টারাপ্ট কথা, করছি এটা না, তো আর কোনো- কিন্তু এখানে রেজিস্টার করে রাখলাম এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। কথা বলা যায় না। এখানে যারাই ঢুকছে অনুপ্রবেশকারী তারা ম্যাক্সিমাম মুসলমান, তার কারণে যে আমাদের আশেপাশের দেশগুলো সবটাই মুসলমান, এবং তারা এখানে ঢুকে তোমার আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করার চেষ্টা করছে। আমাদের এই ডেমোক্রেসিতে একটা কথাই আছে যে ডেমোগ্রাফি। আমাকে একটা কথা বলো প্রীতম, আমাকে একটা কথা বলো প্রীতম, যদিও তোমরা যে সিএ এর যে মূল কথাই হচ্ছে যে এই পড়শি দেশগুলোর যারা শরণার্থী, এবং সেক্ষেত্রে খুব নির্দিষ্টভাবে যদি আমরা দেখি যে বাংলাদেশ বলো বা আফগানিস্তান বলো, পাকিস্তান বলো, সেখান থেকে যে হিন্দু খ্রিস্টান জৈন যে মানুষরা যারা আসবেন বা আসতে বাধ্য হবেন, হিন্দু Exactly. মুসলমান যারা এখানে আসবে তারা আমরা দেব, এবং সিএ তে পরিষ্কার দেওয়া আছে, পরিষ্কারভাবে বলা আছে যারা। না, আমার প্রশ্নটা অন্য যে গত এক বছরে বিশেষ করে বাংলাদেশে ধরো 2024-এর 5ই আগস্টের পর সেখানে কত মানুষ তারা হিন্দু এসেছেন, কত মানুষ অহিন্দু এসেছেন, এই হিসেবটা যদি একটু তুলে ধরো। না, এটা তো দেখুন, আজকে হিন্দু এসছে অহিন্দু এসছে, যদি 100% বর্ডারে পুরো সিকিউরিটি থাকতো, পুরো কাটাতার দিয়ে দেওয়া থাকতো, পুরো আমাদেরকে ডেটা থাকতো, আমরা বলতে পারতাম। সেই জন্যই তো এসআইআর করা, সেই জন্যই তো বেছে বেছে দেখা হচ্ছে যে কারা এখন অনুপ্রবেশকারী ঢুকে রয়েছে। যারা হিন্দুরা আছে, যাদের কোনো ভয় নেই, তারা সিএ তে অ্যাপ্লাই করবে, তারা তাদের নাগরিকত্ব পাবে, এবং তারা অটোমেটিক কোর্সে এখানে ভোট দানের স্বীকৃতি পাবে, এবং যত রকম নাগরিকরা যেই সুবিধাগুলো পায় তারা প্রত্যেকটা জিনিসই পাবে। এটা পরিষ্কার করে পুরো সিএ অ্যাক্টে বলে দেওয়া আছে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই, কোনো রকম কোনো কিছু নেই। এখানে যারা বেশিরভাগ এই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সাথে তোমার কংগ্রেস সিপিএম সবাই যেভাবে করে হিন্দুদের মধ্যে একটা ভয়ভীতি করার চেষ্টা করছে যে এসআইআর এ তাদের নামও বাদ হবে, কিন্তু আমি তোমার ক্যামেরার মাধ্যমে, তোমার এটার মাধ্যমে 100% বলে দিতে চাইছি, ওখানে একটা 6B তে একটা প্রভিশনও আছে যে সেখানটায় তুমি জাস্ট অ্যাপ্লাই করলেই হবে, অ্যাপ্লাই করলেই হবে। তুমি তোমার কোনো রকম কোনো তৃণমূল তো বলছে, হ্যাঁ? তৃণমূল এই রাজ্যের শাসক দল, তারা বলছে এসআইআর হতে দেওয়া হবে না। একটা অর্থাৎ এসআইআর এর আওতায় একজনও বৈধ ভোটারের নাম কাটা যাবে না। না, একজনও বৈধ ভোটার, এক সেকেন্ড প্রীতম এক সেকেন্ড, যে এসআইআর এর নামে একজনও বৈধ ভোটারের নাম কাটা যাবে না, এটা তো তৃণমূল বলছে, একদমই যাবে না। তার কারণ হচ্ছে আরে যারা বৈধ ভোটার মানে হচ্ছে তারা হচ্ছে ভারতবর্ষের নাগরিক। কোন ভারতবর্ষের যারা বৈধ নাগরিক তাদের কোন রকম কোনো অধিকার প্রীতম রিসেন্টলি একাধিক ইনস্ট্যান্স আছে যেখানে এমন কি একজন অন্তঃসত্ত্বা মহিলা সহ এই দেশের বৈধ নাগরিক তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। বাংলাদেশের আদালত অর্ডার দিয়েছে, বাংলাদেশের আদালত তারা বলেছে যে হ্যাঁ এরা ভারতের নাগরিক, তাদের ফেরানোর ব্যবস্থা করা হোক। অস্বীকার করতে পারো? না, তুমি দেখো না, আজকে তুমি বৈধ নাগরিক পুশব্যাক হয়নি। আজকে যাদের হয়েছে তাদের এটা কোর্টের নির্দেশ পেলেই কাজকর্ম হবে, এবং সেটা তুমি যখন এসআইআর হবে, এসআইআর হওয়ার পর যে লিস্ট বেরোবে সেখানে যদি কোনো বৈধ নাগরিকের নাগরিকত্ব চলে যায়, তারপরে আমরা এটা নিয়ে কথা বলতে পারি, এবং সেটা নিয়ে তারপরেও তার সময় দেওয়া হবে। আজকে তুমি তো দেখো আমাদের একদম ইন হ্যান্ড ইনস্ট্যান্স তো বিহারে আছে, আমরা দেখতে পাচ্ছি যে ওখানে যাদের নাম বাদ গেছে তারা বৈধ নাগরিক না দেখেই বাদ গেছে, এবং তারা আমি একটু শোনাই যে এরই মধ্যে সুকান্ত মজুমদার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ সেটা তুঙ্গে উঠেছে। সুকান্ত মজুমদার বলেছিলেন যে এসআইআর নিয়ে অশান্তি হলে গুলি চালাবে সিআরপিএফ, তাই নিয়ে পাল্টা বিতর্কিত মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, আবার তার পাল্টা সুকান্ত মজুমদারের। শুনুন। কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখব। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন,
তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না, সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না। তো করতে পারবে না, একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন, স্তব্ধ করে দেবো একদম। আর ওই ছোড়াটা যেটা একটা মন্ত্রী হয়েছে, হ্যাঁ ছোড়াটা মন্ত্রী একটা হয়েছে যেটা, হ্যাঁ তিনি তো বলছেন দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছে, এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি। অত বড় হিম্মত, বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস, দু চারটে ওই কি জানো সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন? যত হচ্ছে ওদের অফিসে বসে, আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। শ্রীরামপুরে আমি কালকেই যাচ্ছি, ওড়ালে ওড়াবে, ভারতের জন্য অনেক লোক প্রাণ দিয়েছে, আমরাও নাই দেবো, আমিও নাই দেবো, অসুবিধা কি আছে? কিন্তু বাংলাকে উনি যে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে সেটা করতে দেবো না, সেটাতে আমরা সফল হতে দেবো না। পার্থপ্রতিম, দেখুন, আসলে সুকান্ত বাবুরা এই সিআইএসএফ এর এই বিষয়গুলো এই কারণেই বলছে, বিগত 21 সালের নির্বাচনে আমরা দেখেছি যে শীতলকুচির বুকেও যে ভোটের লাইনে দাঁড়িয়ে 4 জন আমরা সহনাগরিককে হারিয়েছি যারা সিআইএসএফ জওয়ানের গুলিতে নিহত হয়েছে। তো সিআইএসএফ যে গুলি চালাতে পারে এবং তারা বিভিন্নভাবে এইরকম মানুষকে গুলি করতে পারে, এটার ইনস্ট্যান্স একটা রয়েছে। সুকান্তবাবু হয়তো সেটার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে এই ধরনের কথা বলছেন, কিন্তু এটা জানতে হবে যে বাংলার মানুষ এই ধরনের, এই যে হুঁশিয়ারি, কখনো রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি, কখনো সিআরপিএফ গুলি চালিয়ে দেবে এই হুঁশিয়ারি, এগুলো তো তোমাদের নেতাদের কাছ থেকে আসছে। ইলেকশন কমিশন যদি নিরপেক্ষভাবে এসআইআর করে, ইলেকশন কমিশন সেটা একটা নির্বাচন কমিশনের একটা টেকনিক্যাল প্রক্রিয়া, যদি শুধু তাই হয় তাহলে এই ধরনের মন্তব্য সেগুলোতে এতে আরো রাজনৈতিক রং চড়াচ্ছে। আমাকে জিজ্ঞেস করতে দিদি? হ্যাঁ হ্যাঁ প্রীতম, দেখুন আজকে আমি তো গাড়িতে আছি, আমি ঠিক সুকান্ত একটু কিন্তু এটুকু যতটুকু বুঝলাম, দেখুন যদি আছে গণতান্ত্রিক পদ্ধতিতে বা কনস্টিটিউশন মেনে, সংবিধান মেনে যদি কোনো কাজ না হয় তাহলে অটোমেটিক কোর্সে তো এখানকার পুরো শাসন ব্যবস্থা, যেটা যদি এখানকার এসআইআর না হতে দেয়, এসআইআর যদি না করতে দেয়, সংবিধান বিরোধী কোনো কাজ করতে চায় তৃণমূল কংগ্রেস, তাহলে তো এখানে অটোমেটিক কোর্সে তোমার যে কাজ করার সেটা হবে। এবং সেখানে যদি কোনো রকম কোনো ক্রিমিনালাইজেশন কিছু, আমি আসবো প্রীতমের কাছে, আমি সায়নের কাছে আসবো, আমি সায়নের কাছে যাবো। সায়ন, গুলি পাল্টা গুলির নিদান, রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি। হ্যাঁ মোপিয়াদি, ওসব মন ভোলানো কথা, আমি ওসবে যাচ্ছি না। কিন্তু এই যে বিজেপির যে প্রতিনিধি, কিন্তু ভারী মজার লোক বটে। 5 মিনিট ধরে কথা বললো, 5 মিনিট ধরে কথায় অন্তত 10 বার সংবিধান, 5 বার সংবিধান বিরোধী বলল, একবার বলল শুধু হিন্দুদের দেশ, তারপর সংবিধান বিরোধী বলল, কিন্তু একবারের জন্য ধর্মনিরপেক্ষ শব্দটা ওর মুখের মধ্যে এলো না। কিন্তু সংবিধান বিরোধী ইত্যাদি ইত্যাদি করে কপচিয়ে চলে গেল। আমার তো ভয় লাগছিল, তুমি সিলেবাসের বাইরে ওকে যে পুশব্যাক নিয়ে প্রশ্ন করেছো, কি চারিদিকে তো হাতড়াচ্ছে। কারণ বিজেপি ওরা পুশব্যাক মানে কি জানে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, শোভন, মুকুল, অর্জুন সিং, এদেরকে পুশব্যাক করা, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল। বাদ বাকি পুশব্যাক যা হচ্ছে তো জানা বোঝার মধ্যে নেই। ওর কথা শুনে বোঝা গেল তুমি কোথাও শুনলে মৃত ভোটার নিয়ে কথা, ডেড ভোটার নিয়ে কথা, এসব তুমি কিচ্ছু শুনলে না। তুমি কি শুনলে? আমরা কি শুনলাম? হিন্দু, মুসলিম ইত্যাদি নিয়ে ভরিয়ে চলে গেল। ওপেদি পার্টিনেন্ট কোয়েশ্চেন আমি করছি, 2011 সালে আমাদের দেশে শেষ জনগণনা হয়েছে। এই যে বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাতব্বরেরা এতগুলো সব তত্ত্ব কথা খুঁজে বের করছে, জনগণনা হয়নি, এদের কাছে এই সংখ্যার তত্ত্ব আসছে কোথা থেকে? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে। আর তার মধ্যে দিয়ে তুমি সবকটা চালাতে চাইছো। খুব সহজ প্রশ্ন, বিহারে এখনো অব্দি 65 লক্ষ প্লাস। আরে ভাই চেঁচিও না, প্রীতম এক সেকেন্ড, প্রীতম আমি তোমার কাছে আসবো, তুমি বাইরে আছো প্রীতম, তোমার কাছে আমি আসবো। এরা গিয়ে কেন সুপ্রিম কোর্ট মামলা করছে না? সুপ্রিম কোর্টে তো মামলা চলছে, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে তারপর এখানে আমি বলছি যে দেশ বিরোধী একটা শক্তি। প্রীতমের গাড়ি যত জোরে চলছে প্রীতম তার থেকেও স্পিডে কথা বলছে। প্রীতম
প্রীতম আস্তে, আমি আসবো তোমার কাছে। একটু থামো। তোমার গাড়ির মোপিয়াদি, আমি স্পিডও তোমার তোমাকে বক্তব্যের বলছি, কাছে হার মেনে যাচ্ছে। আমি আসবো তোমার কাছে, মোপিয়াদি, একটু ধৈর্য ধরো। মোপিয়াদি, আমি স্পিডে তোমাকে কথা যে বললে তুমি প্রশ্ন, স্টুডিওতে মানে চলে আমি আসতে। তোমার কাছে যে কথাটা রাখতে চাইছি, বিহারে এখনো অব্দি ও স্টুডিওতেও এসে পৌঁছবে না, পশ্চিমবঙ্গে ক্ষমতাও আসবে না, ও হয়ে গেছে, ছেড়ে দাও। আমি তোমাকে বলছি বিহারে এখনো অব্দি না, রাস্তায় 65 জ্যাম লক্ষ আছে। প্লাস না, সায়ন, 3.6 রাস্তায় লক্ষ জ্যাম আছে। নাম কেটে বাদ গেছে। এখনো অব্দি এই 65 প্লাস 3 68 লক্ষ, এই 68 লক্ষর মধ্যে কতজন বিদেশি আমরা ভোটার কমফোর্ট জোনে আমার আছি, দেশে তোমরা বাড়িতে বসে থাকো আর একজন গাড়িতে দৌড়াও। যুক্তিসঙ্গত প্রশ্ন করছি। আমরা 26-এ আবার আমি যুক্তিসঙ্গত 250 কথা বলবো, বলবো, সময় দিতে হবে। মোপিয়াদি আমি বলছি, আরে ভাই থামো, কি করেছো তোমরা? সবাই জানি আমরা। 65 লক্ষ প্লাস 3.6 লক্ষ নাম বাদ গেছে। বিহারে এখনো অব্দি 68.5 লক্ষ লোকের নাম বাদ গেছে। বলো এর মধ্যে কতজন বাংলাদেশি ছিল? ইলেকশন কমিশন এখনো অব্দি বলে উঠতে পারেনি। বসে বসে বাজার গরম করছো, পশ্চিমবাংলায় বসে হিন্দু মুসলিম করছো, আর রাজ্যের মুখ্যমন্ত্রী আর বিরোধী দলের নেতা দুজনে মিলে মন্দির মসজিদের রাজনীতি করছে। কে কতগুলো মন্দির বানাবে? কতজন বিদেশির নাম কাটা গেছে? আরে ভাই, কতজন বিদেশির নাম কাটা গেছে? তৃণমূলকে শুধু কতজন বিদেশির নাম কাটা গেছে? আই রিপিট মাইসেলফ। উত্তর আছে, আমরা বুঝতে উত্তর আছে, পারছি উত্তর আছে। কতজন বিদেশির নাম কাটা গেছে? মানুষের কোনো কিছু তো নেই। 68 লক্ষ মানুষের নাম বাদ গেছে। ছবি তুলে চলে এসছো, তাদের পাশে দাঁড়াওনি, এটা হলো তোমাদের ক্যারেক্টার, তোমাদের চরিত্র, এটা তোমাদের চরিত্র। এটা তৃণমূল আছে বলে রাজ্যে বিজেপি আছে, নাহলে সায়ন খুঁজে পাওয়া আসবো, যাবে না। সায়ন আসবো, প্রীতম খুঁজে আসবো। পাওয়া এক যাবে না। সেকেন্ড, এক আরে সেকেন্ড, ভাই, যে রাজ্যে এক ক্ষমতায় আসতে সেকেন্ড, চাইছো, ওই রাজ্যে 34 সায়ন, এক বছর সেকেন্ড, সরকার চালিয়েছি। সায়ন, এক সেকেন্ড। যে রাজ্যে প্রীতম, ক্ষমতায় সায়ন, আসতে প্লিজ চাইছো, থামতে ওই বলে রাজ্যে থামতে 34 হবে। বছর সরকার চালিয়েছি। সায়ন থামতে বলে থামতে হবে, প্লিজ। প্রীতম একটু বিরত হতে হবে, প্লিজ। আমি একটু দেখাই যে আমরা দেখছি যে ভবানীপুর কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেই ভবানীপুর কেন্দ্রে বাইরে থেকে লোক এনে ভোট করানোর পরিকল্পনা হচ্ছে। এই প্রসঙ্গ সেটা উঠেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে ইঙ্গিত করেছেন, এবং আজকেও যখন কালী পুজোর উদ্বোধন তিনি করছেন, তিনি যেমন ব্যাখ্যা দিয়েছেন যে তিনি যারা ভবানীপুরের বাসিন্দা তাদের তিনি বহিরাগত বলছেন না, কিন্তু নির্দিষ্টভাবে তার ইঙ্গিত যে বাইরে থেকে লোক এনে এই ভবানীপুরে সেখানে ভোট করানোর একটা পরিকল্পনা চলছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটু শোনাবো। বহিরাগত বলতে আমি কাদের বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে বলেছি, যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন 10টা করে বাইরের লোকের নাম তোলে। তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে। এখানে যারা থাকে তারা মোর দ্যান বেঙ্গলিজ, তাদের আমি সম্মান করি, ভালোবাসি। তাদের ডান্ডি নাচ থেকে শুরু করে, তাদের নবরাত্রি থেকে শুরু করে, তাদের প্রত্যেকটা হোলি উৎসব থেকে শুরু করে সব কটাতে আমরা পা মেলাই, হাত মেলাই। এটা মনে রাখতে হবে। ইলেকশনের নাম করে কিছু লোক বহিরাগত চলে আসে, বিভিন্ন হোটেল ভাড়া করে, বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে, আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয়। সেখানকার বাসিন্দা নেই। বলুন তো, একজন লোকের যদি নাম এখানেও থাকে আবার আর একটা প্রান্তেও থাকে, তা দুটো নাম তো একটা লোকের দু জায়গায় থাকতে পারে না, যে কোনো একটা নাম থাকতে পারে। এতে তো তার সে চিটিং করছে, তা সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয়। কিন্তু আমার কথাটাকে প্রেস অন্যভাবে ব্যাখ্যা করেছে। আই এম সরি, আজকের দিনে গদি মিডিয়া আপনারা জানেন, বলি এক করে আরেক, ডিস্টর্টেড করতে অ্যান্ড ডিসইনফর্মড অ্যান্ড মিসইনফর্ম করতে ওরা ওস্তাদ। প্রীতমের কাছে আসবো। প্রীতম, ভবানীপুর কেন্দ্রে বাইরে থেকে এনে ভোটার তাদের ব্যবস্থা করা হচ্ছে, এবং তিনি সরাসরি বলছেন এটা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। যারা ভবানীপুরের যারা আদি ভোটার তাদের নিয়ে তিনি বলছেন না, যারা আদি বাসিন্দা তাদের নিয়ে বলছেন না।
দিদি কোনো জায়গা থেকে যখন কোনো লোক আসে, তারা যে ফ্ল্যাট বাড়ি ভাড়া কিছু একটা নেয়, সবটাই তো অ্যাডমিনিস্ট্রেশন ডিপেন্ড করে, এবং সেটা ডিপেন্ড করা হচ্ছে সেখানকার মিউনিসিপ্যালিটির যে যারা কাউন্সিলর আছে, যারা ওখানকার লোকাল বডি চালায়, তারা এখন ডোমিসাইল সার্টিফিকেট দেয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম যে তোমার এখানকার ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে যেগুলো হওয়ার জন্য যে প্রথমে প্রাথমিক ডকুমেন্টগুলো থাকে, সে কোনো একটা পিপল রিপ্রেজেন্টেটিভ দেয়। তো সেটা এই কথাগুলো তো মমতা ব্যানার্জির কাছে মানায় না। তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে এখনো মানে ভারতবর্ষের এই 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 পশ্চিমবঙ্গে অলরেডি বিজেপি সরকার চলে এসেছে, এবং আমাদের আমরাই সবকিছু করছি। ওনার কাছে প্রশাসন আছে, ওনার কাছে সবকিছু আছে, আমরা নাকি বাইরে থেকে লোক নিয়ে আসছি। তো এগুলো একদম মন গড়া নাটকে কথাবার্তা। আসলে উনি জানেন যে উনি ওই 77 ওয়ার্ডে কি করে যেতেন, এটা উনি খুব ভালো করে ওনার কাছে ডেটা আছে। এবং এসআইআর এর মাধ্যমে যে আমি একটু আগে বললাম, ওনারই আরেকজন যে সাথে থাকে যে সিপিএম এর লোক খুব খেপে গেল, কিন্তু 77 ওয়ার্ডে বহুল সংখ্যায় যে সম্প্রদায়ের মানুষরা থাকে, তারা কোত্থেকে এসে তাদের ভোটার কার্ড আধার কার্ড এবং তারা কিভাবে বানিয়ে দিয়েছে, তাদের প্রথম যে প্রাথমিক ডকুমেন্টগুলো কোত্থেকে হয়েছে, এবং এসআর আসলে হলে যদি সঠিকভাবে হয় তাহলে যে কিছু লোকের নাম বাদ যাবে, সেটা মমতা ব্যানার্জি বুঝে গেছেন। এবং মমতা ব্যানার্জি ভীত সন্ত্রস্ত যে ভবানীপুরে উনি আবার হারবেন, আবার এই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার মানে একবার হয়েছেন, এবার তো চিফ মিনিস্টার হবেই না, কারণ ওনার তোমার দলটাই আসবে না, উনিও হাঁটতে চলেছেন। এই ভয়ে এইসব উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছেন। প্রীতম দিবাস্বপ্ন দেখছে বাংলায় 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। 250-র বেশি সিট নিয়ে, এবং যে কথাটা বলবার চেষ্টা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এ কথা এই কারণেই বলেছেন, আমরা দেখেছি যে ভোটার এপিক কার্ডের নম্বরে একই নম্বরে উত্তরপ্রদেশ, গুজরাট বিভিন্ন জায়গার ভোটারদের যে ভোট এপিক নাম্বার সে সেম রয়েছে। এ ধরনের বহু আমরা এপিক কার্ড খুঁজে পেয়েছি, এবং নির্বাচন কমিশনও সেটা পরবর্তীতে স্বীকার করেছে। এবং মহারাষ্ট্রের মতো জায়গায় কিভাবে রাতারাতি একবারে নতুন ভোটার ইনক্লুশন হলো, এবং যেভাবে নির্বাচন সেখানে বৈতরণী পার হয়েছে বিজেপি, সেটাও মানুষের জানা রয়েছে। সুতরাং সঙ্গত কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন যে ভবানীপুরের মতো বিভিন্ন মাল্টিকালচারের যেখানে মানুষ বসবাস করে, সেখানে বাইরে থেকে মানুষজনকে নতুন করে ইনক্লুশন করে একটা অন্য ধরনের বিষয় করবার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাটা কাউন্সিলরদের দেখবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, এবং সেটাকে ডিস্টর্টেড করার চেষ্টা করা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। আমি সায়নের কাছে যাব। সায়ন, না মপিয়াদি, একটা কথা খুব স্পষ্ট এবং একটা কথা খুব পরিষ্কার। আমি এই প্রসঙ্গে তৃণমূল এবং বিজেপির খুব মিল খুঁজে পেলাম। এই যে মজার বিষয় দেখো, বিজেপি কেন্দ্রের সরকার চালায়, কিন্তু অনুপ্রবেশের দায় কিন্তু বিজেপির নয়। আবার তুমি উল্টো দিকে দেখো, তৃণমূল লোকাল বডি চালায়, বাইরে থেকে লোক এনে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আজকে হঠাৎ করে ওদের এমন আবভাব হচ্ছে ওরা যেন কিছুই জানতো না, অথচ এই ওয়ার্ডগুলো সব কাউন্সিলর ওনাদের, পৌর সব কর্পোরেশন চালায় ওনারা। কি তু মে ভোটের আগে বাইনারি সেট করবার জন্য ভবানীপুর কেন্দ্রের এই সমস্ত চুটকি চাটকা নিয়ে এদেরকে এখন ঝগড়া করতে হচ্ছে। পশ্চিমবাংলায় রাজনীতির ইস্যু কম পড়েছে? আর প্রীতম এত চিল্লামিল্লি করছে, প্রীতমের খারাপ লাগছে আজকে, স্বাভাবিক। শোভনবাবুকে বিজেপিতে বরণ করে নিয়ে গেছিল, জামাই ষষ্ঠীর 6 মাস আগে শোভনবাবু আবার বাপের বাড়িতে ফিরে এসছে শ্বশুর বাড়ি থেকে। এই শ্বশুর বাড়ি বাপের বাড়ি, বাপের বাড়ি শ্বশুর বাড়ি, বাংলার মানুষ ঝেঁটিয়ে বিদায় করবে এদেরকে। এসব বাংলার কলঙ্ক, বাংলার রাজনীতিকে শেষ করেছে এরা। বাংলার রাজনীতি, বাংলার মান সম্মান সব শেষ। কারণ পার্থদা, কংগ্রেসের তরফ থেকে পার্থদা জাস্ট এসে পৌঁছেছেন। পার্থদা, খুব সংক্ষেপে। হ্যাঁ দেখুন, প্রথম কথা হচ্ছে যে কি মানে আপনাকে সংক্ষেপে বলতেও আমার খুবই আত্মগ্লানি হচ্ছে, কিন্তু না বলে উপায় নেই। শুধু একটাই মানে অনুরোধ, যে রাজ্য সরকার একটাই অনুরোধ, যে আপনারা বলছেন আপনাদের সঙ্গে আলোচনা হয়নি, ঠিক আছে, আপনারা আগে বিরোধী দলগুলোর সঙ্গে আমাদের নিয়ে আলোচনা করুন না, তাহলে তো রাজ্য থেকে একটা শক্তি, একটা বক্তব্য উঠে আসবে, সেটা সুপ্রিম কোর্টের সামনে গিয়ে সেই বক্তব্য আরও বেশি তার গ্রহণযোগ্যতা থাকবে। কেন দেখুন, সার আমরা আটকাতে পারবো না, আটকানোর কথাও আমরা অন্তত বলছি না, কিন্তু আমরা তার পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলছি। আমরা আশা করছি সেই পদ্ধতিগুলো যাতে ঠিকঠাক নিয়ম অনুযায়ী মানে, কিন্তু তার জন্য যে চাপ সৃষ্টির যে ব্যাপারটা, সেটার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে যারা ক্ষমতায়, তারা সমগ্র বিরোধী দলকে নিয়ে তারা একসঙ্গে বসুক, এটাই আমাদের মানে অনুরোধ রইল। আমি খুব সংক্ষেপে প্রীতমের কাছে আসবো। প্রীতম, আমরা স্টুডিওতেও চলে এসেছি। হ্যাঁ সায়ন, এটা জানি নাকি সায়ন এসে পৌঁছে গেল, তাও বিজেপি এলো না। স্টুডিওতেও চলে এসেছি, সরকারও আসছি, কিন্তু ইন্ডিজোটের
একটু সায়ন, কথা হচ্ছে আমরা জানি প্রীতম এসে স্টুডিওতে। যেভাবে করে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে মমতা ব্যানার্জির কথা প্রায় 1 কোটি ভোটার তৈরি করেছিল 2006 আমরা প্রথম জানতে পেরেছিলাম বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে এখানে সায়ন, তোমার তো সেন্সাসই হয়নি, তুমি জানলে কি করে 1 লাখ বাংলাদেশ থেকে ঢুকেছে? প্রত্যেকে হিসাবটা পেলে 1 কোটি, সেন্সাস না করে 1 কোটি বলে দিলে প্রত্যেকে। প্রীতম, বাড়িতে সেন্সাস হয়, ভারতীয় জনতা পার্টি সরকার হবে, বিজেপির রাজ্য অফিসে সেন্সাস। মাথাটা খারাপ ও হয়ে তো গেছে। ত্রিপুরার হ্যাংওভার চলছে মনে হচ্ছে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল একসাথে যে ইন্ডিজোট যেখানে একসাথে হয়ে রাজ্য থেকে মানে ছেলে বার করে আনকনস্টিটিউশনাল দেবে, কথাবার্তা, হবে। আনডেমোক্রেটিক ইন্ডি কথাবার্তা পিন্ডি দিয়ে বলার দেবে চেষ্টা তোমাদেরকে। করছে, এখানে এনার্কি করার চেষ্টা ইন্ডি করছে। পিন্ডি দিয়ে দেবে তোমাদেরকে। আমাদের সময় আনকনস্টিটিউশনাল। আমাদের সময় হ্যাঁ, একদম শেষ, 2016 কিন্তু সালে সায়ন শুভেন্দু চোর আর সায়ন 2021 শেষ শুভেন্দু পর্যন্ত বিরোধী এক দলনেতা। সেকেন্ড, সায়ন কিন্তু শেষ এটা বলে করতেই হবে যে প্রীতম কিন্তু হ্যাঁ, তোমার চ্যালেঞ্জকে একসেপ্ট করে ও কিন্তু স্টুডিও এসে গেছে। কাজে তুমি যেটা বলেছিলে যে কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না, ক্ষমতায় আসবে কিনা সেটা পরের কথা, কিন্তু রেসে যে রয়েছে সেটা যে ড্রাইভার ভাই ওকে নিয়ে এসছে, আমি তাকে ভালোবাসা জানাচ্ছি। আমি তাকে ভালোবাসা আরে জানাচ্ছি। শ্রমজীবী যে মানুষ driver ভাই সবসময় ভারতীয় জনতা পার্টির সাথেই আছে, তোমরা শুধু কথা বলো বেশি, ওদের জন্য কিছু করো না। এই শ্রমজীবী মানুষরা শ্রমজীবী মানুষের পাশে আমরা আছি। ভাই একদম জোরে তোমরা জোরে নিয়ে চলে ধর্মের এসেছে। কারবারি। পারেনি, পাশে রয়েছে, অর্থাৎ সুবিধের রাজনীতি বিরোধী হিসাবেই থাকতে হবে, ক্ষমতায় আসতে পারবে না। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হচ্ছে বাংলা বলছে, এবং আমরা আশা করবো যে আজকে শেষটুকু আমাদের মধ্যে যেরকম একটা আনন্দ, একটা হাস্যরসের মধ্যে দিয়ে, একটা বন্ধুত্বের মধ্যে দিয়ে শেষ হলো, দীপাবলিটা এরকমই একটা বন্ধুত্বপূর্ণ আবহে কাটুক সমস্ত রাজনৈতিক দলের, এটাই আশা করবো। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।